স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। গাজীপুরে মাইকে ঘোষণা দিয়ে ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এর মধ্যে রাজবাড়ী মাঠে জড়ো হতে শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। চলছে প্রতিবাদ কর্মসূচি। এর আগে শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর হয়। এ সময় মাইকে ঘোষণা দিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর চালানো হয় হামলা। এতে আহত হন অন্তত 15 জন। এই ঘটনার পর ভোরে আহতদের দেখতে হাসপাতালে যান হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এদিকে হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 9 জনকে আটক করেছে পুলিশ। গাজীপুরে মাইকে ঘোষণা দিয়ে ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এই ঘটনার প্রতিবাদে রাজবাড়ী মাঠে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, ইতিমধ্যে তো রাজবাড়ী মাঠে জড়ো হতে শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, পাশাপাশি চলছে প্রতিবাদ কর্মসূচিও। সব মিলিয়ে জানাবেন কি অবস্থা দেখছেন? আপনি যেমনটি বলছিলেন যে গতকালকে যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে তারা কিন্তু কর্মসূচি দিয়েছিল আজ সকাল 11টা থেকে এই রাজবাড়ী মাঠে বিক্ষোভ কর্মসূচি। এবং সেই কর্মসূচির আওতায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পেছনে এখানে দুটি পিকআপ একত্র করে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্ররা যারা আছে তারা কিন্তু এখানে অবস্থান করছে। এবং এই কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি আহ্বায়ক আছেন হাসনাত আবদুল্লাহ এবং তার পাশাপাশি কেন্দ্রীয় সমন্বয়ক যিনি আছেন সার্জিস আলম, তারা দুজনের কিন্তু এখানে এসে উপস্থিত হওয়ার কথা আছে। এবং আমরা জানতে পেরেছি তারা গাজীপুরে অবস্থান করছে এবং হয়তো যে কোনো সময় তারা এখানে উপস্থিত হবে। এবং এই গতকালকে যে হামলার ঘটনা, এই হামলার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পুরো গাজীপুরে আসলে এখন পর্যন্ত একটা আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে। এবং তার পাশাপাশি কিছুক্ষণ আগে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে ধীরাশ্রম এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের একটি টিম তারা ওখান থেকে স্লোগান দিতে বিক্ষোভ করতে করতে যখন আসছিলেন তাদের উপরে কে বা কারা অতর্কিত হামলা করেছে। এবং সেই হামলাকে কেন্দ্র করে কিন্তু এই রাজবাড়ী মাঠে আমরা দেখেছি যে ছাত্রদের ভিতরে একটি উত্তপ্ত বিরাজ করছিল এবং তারা আসলে লাঠিসোঁটা নিয়ে প্রত্যেকে প্রস্তুত হয়ে গেছে যে কোনো ধরনের আক্রমণ তারা প্রস্তুত, এরকমই একটি দেখা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্রদের হাতে কিন্তু লাঠি আছে, তারা লাঠিসোঁটা নিয়ে একেবারে প্রস্তুত হয়ে আছে। এবং এর পাশাপাশি যারা আহত তাদের কিন্তু হাসপাতাল থেকে 18 জনের গাজীপুর শহীদ তাজউদ্দিন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে এবং চিকিৎসার ভিতর থেকে 9 জনকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে, যাদের ভিতরে 3 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি শহীদ তাজউদ্দিনের যিনি পরিচালক তার কাছ থেকে। এবং এখন পর্যন্ত কিন্তু এই ঘটনায় কোনো মামলা হয়নি বলে আমরা জানতে পেরেছি। এই ছিল এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য। সাথী মাহমুদা থাকুন আপনি, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। ধন্যবাদ। গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলার জড়িতদের বিচারের আওতায় আনা হবে। কেবল তাই নয়, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাজীপুরের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরকে ঘিরে ছাত্র জনতার উপর হামলায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তার আগে আহত ছাত্রদের খোঁজ খবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, আর এই ঘটনায় ভারতীয় গণমাধ্যম ভূমিকা রাখছে, এমন অভিযোগ করেছেন প্রেস সচিব শফিকুল আলম। ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। পলাতক শেখ হাসিনা দেশকে অস্থিতিশীলের চেষ্টা করছেন, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দিয়ে তিনি বলেন, যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ড স্টেট বিএনপির আয়োজনে আলোচনা সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভায় শেখ হাসিনার দুঃশাসন আর বিএনপির আগামীর পরিকল্পনা তুলে ধরেন মির্জা ফখরুল। এমনকি যারা রাজনীতি করতেন না তাদের দেশের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করেন বিএনপির মহাসচিব। বলেন, এখন যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদের গ্রহণযোগ্যতা নেই। সেইখান থেকে প্রতি মুহূর্তে যারা পালিয়ে গেছে ভাবছে তাদের সকলকে নিয়ে চক্রান্ত করছে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করা, অস্থিতিশীলতা সৃষ্টি করা, যাতে করে বাংলাদেশের আন্দোলনের যে বিজয় নস্বাত করা যায়। আমরা এখন যারা নৈরাজ্য সৃষ্টি করছে তারা বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করছে, বাংলাদেশের বিরুদ্ধে একটা অবস্থান নিচ্ছে, এটা আমরা মনে করি। শেখ হাসিনার বক্তব্য জুলাই আন্দোলনকে অপমানিত করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বক্তৃতার মাধ্যমে জুলাই আন্দোলনে যারা করেছে ছাত্র জনগণ তাদেরকে অপমান করেছেন, অপমানিত কথাবার্তা বলেছেন এবং এই আন্দোলনকেও তিনি অপমান করেছেন। তরুণ সমাজকে রাজনীতি বিমুখ করার কারণে দেশে সংকট তৈরি হয়েছে। আগামীতে দেশ গড়ায় তরুণরা ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব। অতি দ্রুত একটা নির্বাচন, অংশগ্রহণমূলক একটা নির্বাচন, তার মধ্যে দিয়ে জনগণের প্রতিনিধিত্ব ছিল পার্লামেন্ট এবং সরকার গঠন করা প্রয়োজন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। মার্কিন ত্রাণ সংস্থা ইউএসএআইডির 2200 কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত স্থগিত করেছে আদালত। রয়টার্স জানায়, হাজারো কর্মীকে ছুটিতে পাঠানোর এই পরিকল্পনা আদালতে চ্যালেঞ্জ করে দুটি ইউনিয়ন। পরে শুনানিতে বিচারক কার্ল নিকোলস খুবই সীমিত সময়ের জন্য ট্রাম্পের পরিকল্পনা কার্যকরে এই অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। গত 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর যুক্তরাষ্ট্রের সব বিদেশি সহায়তা সাময়িকভাবে স্থগিত করেছেন। এরপর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বজুড়ে ইউএসএআইডির প্রকল্পগুলো স্থগিত করার নির্দেশ দেয়। সংস্থাটির কম্পিউটার সিস্টেমও বন্ধ করে দেওয়া হয়। এছাড়া কর্মীদের আকস্মিক ছাঁটাই করা বা ছুটিতে রাখা হয়েছে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।